সালটা ছিল ঠিক 1947-এর পরের সময়কার। ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতীয় বীর বিপ্লবীরা ইংরেজকে এই মাতৃভূমি থেকে তাড়িয়ে ভারতীয় আইনের সূচনা করেছে। কিন্তু তখনও পাঞ্জাব ও কলকাতার মতন সীমান্ত দেশগুলিতে জ্বলছে বঙ্গভঙ্গের আগুন। কিন্তু এসবের থেকে অনেক দূরে একটি গ্রামে এখনো চলে যাচ্ছিল সাধারণ গরিব মানুষদের ওপর নৃশংস শোষণ ও তাদের ওপর অত্যাচার। না, এটা ইংরেজদের করা অত্যাচার ছিল না, এটা ছিল এই দেশেরই শয়তান জমিদারদের অত্যাচার। দেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশের সাধারণ নিরীহ গরিব মানুষেরা আজও স্বাধীন বাতাসে নিঃশ্বাস নিতে পারত না। জমিদার মশাই, আমাদের বাসান জমিদার মশাই, আপনি না সাহায্য করলি আমরা যে না খেতে পেয়ে মরে যাব। কি হয়েছে? তোরা সব দল বল বেঁধে এখানে কেন এসেছিস? আজ্ঞে জমিদার মশাই, এই দেশখান ভাগ হওয়ার পর থেকে আমরা খুবই অর্থ সংকটে ভুগতেছি। আমাদের কাছে 2 টাকাও নেই যে নিজের ছেলে মেয়ের পেটে দুবেলা ভাত জোগাড় করে দিব। তোরা তোদের ছেলে মেয়ের পেটে ভাত দিবি নাকি বিরিয়ানি দিবি সেটা আমি জেনে কি করব? আমি কি ওদের ভাত বানিয়ে খাওয়াবো? না না জমিদার মশাই, আমরা খুবই অসহায় হয়ে আপনার কাছে আইছি। জমিদার মশাই, আপনি যদি আমাকে সকলকে 20 টাকা করে ধার দিতে পারতেন তাহলে আমাকে সকল চাষি দাদা ভাইরা একটু খেয়ে পড়ে বাঁচতে পারতুম। হ্যাঁ, ঠিকই কইছিস। তোদের এই দুর্দিনে তোদের পাশে আমি না দাঁড়ালে আর কেই বা দাঁড়াবে বল? আচ্ছা ঠিক আছে, টাকা না হয় আমি দিয়েই দিব, কিন্তু একটা যে শর্ত আছে বাবু। হ্যাঁ হ্যাঁ, আপনার কি শর্ত বলেন না জমিদার বাবু, আমরা সব শর্ত মানতে রাজি আছি। আপনি শুধু আমাদের একটু টাকা ধার দিয়ে এই যাত্রায় বাঁচান জমিদার মশাই। হ্যাঁ রে বাচ্চা, আমি তো তোদের বাঁচাতেই চাই, কিন্তু আমি তোদের সবাইকে যে টাকা দেব তার 3 গুণ বেশি সুদে আসলে আমাকে ফেরত দিতে হবে যে বাবু। 3 গুণ সুদ দিতে হবে? হ্যাঁ মানে, আমি তোদেরকে বাঁচাতে গিয়ে নিজে তো আর মরতে পারি না বল। নিজের পায়ে নিজে কেউ কি কুড়ুল বসাই বাছা? জমিদারের সুদের হার এত বেশি হওয়া সত্ত্বেও চাষিরা নিরুপায় হয়ে তা মেনে নিয়ে চুক্তিবদ্ধ হয়। আজ্ঞে জমিদার মশাই, আপনি কি এতগুলো টাকা চাষিগুলোকে দিয়ে ঠিক করলেন? না মানে, আমার তো মনে হয় না ওরা এই জন্মে 3 গুণ টাকা শোধ করতে পারবে বলে। মনের, তুমি কি ভাবলে ওই টাকা আমি সুদ নেওয়ার জন্য দিছি? তাহলে আপনি দান করে দিলেন বুঝি? দান? তোমার কি মনে হয় আমাকে কি পাগল কুকুরে কামড়েছে? হ্যাঁ, আসলে মনির, আমি কখনো চাই না যে ওরা পুরো টাকাটা শোধ করে দিক, কারণ আমি চাই ওরা প্রতি মাসে একটু একটু করে সুদের চাপে পিষে যাক। তাহলে আমি প্রতি মাসে শুধু সুদের টাকা নিয়েই ওদের থেকে অনেক মোটা অঙ্কের টাকা এঁটে নিতে পারবো, আর ওরাও নিজের ধার কোনোদিনও শোধ করতে পারবে না। আহা জমিদার বাবু, আপনার বুদ্ধির তো কোনো তুলনাই হয় না। এত বুদ্ধি যে আপনি কোথায় রাখেন? কি মনির, 3 মাস তো হয়েই গেল, গ্রামবাসীরা সুদের টাকা দেবে বললো। আর সুদ? শুনেছি এবছর ফসল খুব ভালো হয়েছে, আর তাই ওরা আপনার সব টাকা সুদে আসলে ফিরিয়ে দেবে বলেছে। আপনার বুদ্ধি এবারে তো ভেস্তেই গেল। কি? ওরা সব টাকা দিয়ে দেবে বলেছে? তাহলে আর বলি কি জমিদার বাবু, আপনার মতলব এবারে আর খাটবে না মনে হচ্ছে। আহা, তা তো হতে দেওয়া যায় না মনির। তুমি বরং একটা কাজ করো, আজকের রাত্রিবেলায় তুমি আমার লাঠিয়ালদের নিয়ে গিয়ে গ্রামবাসীদের সমস্ত ফসল পুড়িয়ে ছাই করে দাও। তারপর দেখি ওরা কি করে আমার ধার শোধ করতে পারে। আহা জমিদার বাবু, আপনার বুদ্ধির তো কোনো তুলনাই হয় না। এত বুদ্ধি যে আপনি কোথায় রাখেন? জমিদারের কথা মতন মনের রাতের কালো আধারে লাঠিয়ালদের নিয়ে গিয়ে চাষিদের সমস্ত ধানের শেষ অংশটুকুও আগুনে পুড়িয়ে ছাই করে দেয়। হে ভগবান, আমাদের লগি এটা কি হলো?
আমাদের সব ফসল তো পুরি ছাই হয়ে গেছে। এবারে আমরা কি করব? আমরা জমিদার মশাইকে কি করে সব টাকা শোধ করব? আমাদের এত বড় সর্বনাশ কে করলো? কিরে ভিখারির দল, তোরা সবাই মাঝপথে বসে কুকুরের মতন কাঁদছিস কেন? আমাদের সব শেষ হয়ে গেছি গো মুনির মশাই। কেউ ষড়যন্ত্র করে আমাদের সব ফসল পুড়িয়ে দিছে। এবার আমরা কি করে টাকা শোধ করব আপনিই বলেন। হ্যাঁ, সব চাষিদের ফসল একসাথে পড়ে গেছে। আচ্ছা, এবার বুঝলাম তোদের মতলবখানা। মতলব? কিসের মতলব মুনির মশাই? এই সব হলো তোদের শয়তানি। ধানগুলো রাত্রিবেলায় তোরাই পুড়িয়ে দিয়েছিস, আর এখন নাটক করছিস যাতে জমিদার মশাইকে তোদের সুদের টাকা না দিতে হয়, তাই তো বাচ্চা? না না মুনির মশাই, আমরা তো এবারে সব টাকা শোধ করেই দিতাম। আমাদের তো এবছর অনেক ভালোই ফসল হয়েছিল, কিন্তু বিশ্বাস করেন এই ষড়যন্ত্রে আমাদের কারোর হাত নেই। এবার আপনিই বলেন এই টাকা আমরা কেমনে শোধ করি? এই শোন, টাকা যখন ধার নিয়েছিস তো সেই সুদের টাকা সময় মতন ফেরত দিতেই হবে, না হলে ওই টাকা কি করে আদায় করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তোরা সবাই এক্ষুনি সুদের টাকা দে, না হলে তোদের সব জায়গা জমি আমরা কবজা করে নেব। না জমিদার মশাই, আমরা মিথ্যে কইছি না গো। আর এই জমি ছাড়া আমাদের যে আর কোনো সম্বল নেই গো। তাই এই জমি আমরা কিছুতেই দিতে পারবো না। আপনি আমাদের কিছুদিন সময় দিন, আমরা ঠিক কিছু না কিছু করে আমরা নিশ্চয়ই এই টাকা শোধ করে দিব। না না বাছা, আর সময় দেওয়া যাবে না। আজই তোরা সব টাকা শোধ করে দিবি, না হলে তোদের সব জায়গা জমি আমরা কবজা করে নেব, এই বলে দিলুম কিন্তু। না, আমি আমার জমি কিছুতেই দিব না, কাউকে দিব না আমার জমি। কি দিবি না? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই লাঠিয়ালরা, তোমরা সব কই গেলে? মেরে ওদের পিঠে চামড়া তুলে নাও তো। লাঠিয়ালদের নৃশংসভাবে মারার চোটে রামু সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর বাকি চাষিদেরকে মুনির মশাই ভয় দেখিয়ে টিপসই নিয়ে তাদের জমি কবজা করে নেয়। আর যারা রামুর মতন প্রতিবাদ করতে আসে তাদের সকলের ঘর বাড়ি পুড়িয়ে তাদের ওপর এক নৃশংস অত্যাচার চালাতে থাকে। ক্রিম কালি, ক্রিম কালি, হে মা কালী, ওরা আমার বাবাকে খুব নৃশংসভাবে হত্যা করেছে। তুমি ওদের শাস্তি দাও মা, আমাদের দয়া করে বাঁচাতে আসো, না হলে ওরা আমাদের মেরে ফেলবে। ক্রিম কালি। ঠাকুর দাদু, কেউ কি নেই যে আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে, যে এসে ওই শয়তান জমিদারটাকে শাস্তি দিতে পারবে? একজন ছিল রে মা, বাপ দাদার কাছে তার গল্প শুনেছিলাম। সে গরিব মানুষদের জন্য যেমন ছিল মাসিহা, তেমন এদের মতন শয়তান মানুষদের জন্য সে ছিল যমরাজ। তখন ভারতবর্ষের শাসন চালাতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা ভারতবর্ষের নিরীহ গরিব চাষিদের জোর করে নীল চাষ করতে বাধ্য করত। তাদের সঠিক পারিশ্রমিক পর্যন্ত না দিয়ে সে তাদের ওপর প্রতিনিয়ত অসম্ভব যন্ত্রণাময় অত্যাচার চালাতো। এমনকি তারা আমাদের বাড়ির মা মেয়েদেরও এই অত্যাচারের হাত থেকে রেহাই দেয়নি। আর এই সব নরকীয় অত্যাচারের মূলে ছিল বড়লাট হেস্টিং। কোনো দরিদ্র চাষিরা যদি নীল চাষ করতে মানা করে দিত, তখন সে তাদের ওপর যে অত্যাচার চালাতো তা নরক যন্ত্রণার থেকে কিছু কম ছিল না। আর এই নৃশংস অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এক ডাকাত। সে কে ছিল গো ঠাকুর দাদু? তার নাম ছিল রঘু ডাকাত।
जुनून रघु के नैनों में चमके सुबह सुबह আমি নিজেকে এই দেশের সেবক বলে মনে করি, তাই আমরা নিজেদের জীবন এই দেশ মাতার স্বাধীনের জন্য উৎসর্গ করে দিয়েছি। একটা কথা মনে রেখো বন্ধুরা, আমরা যদি এই দেশের জন্য নিজেদের প্রাণ দিই, তবেই কিন্তু এই দেশের নিপীড়িত ভারতবাসীরা একদিন স্বাধীন ভারতের আলো দেখতে পাবে। আমাদের এই আত্মত্যাগ এক নতুন ভারতের জন্ম দেবে। তাই আজ আমরা ওই শয়তান বড়লাটকে মেরে সেই নতুন ভারতের সূচনা করতে চলেছি। জয় মা কালী। জয় জয় কালী। गूंज उठी आसमां, अंधेरों में आग भर के तड़का होता चम चम रे। मिट्टी का असली बेटा जुल्म की दीवार तोड़े, रघु डगड आया रे। शमशान की रातों में मशाल जलती, भूत की तरह जंगल में घूमे, अब न करे है किसी के दिल में। पकड़ ले और तकात पे रखू, धरती पे तेरा नाम लिखूं। तू है अवाम की पुकार, तू है बंगल का योद्धा प्यार। रघु डगड आया रे, बगावत गीत गए, खून पसीना मोहब्बत बनकर बंगल का सीना सजाए। रघु डगड आया रे, आया रे, आया रे, आया रे। জয় জয় কালী। পরের দিন সকালে রঘুর নামে সুপারি বার করে ইংরেজ সরকার, আর এভাবেই রঘু সাধারণ ভারতবাসীর মাঝে মাসিয়া হয়ে ওঠে। এবার আর ইংরেজরা হাত পা গুটিয়ে বসে থাকবে না। ওরা আমাদের মারার জন্য যা খুশি তাই করতে পারে। তাই এই দেশের স্বার্থে আমাদের কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। ঘনা আমাকে বলেছে একটা গুপ্ত গুহার কথা। আমরা কিছুদিন সেখানেই গা ঢাকা দিয়ে থাকবো, আর সেখান থেকেই আমাদের বিপ্লবের কাজ চালিয়ে যাব। ঠিক আছে রঘুদা। রঘুদা, বিশাল বিশাল 3টে ইংরেজ যুদ্ধ জাহাজ আমাদের দিকে এগিয়ে আসছে যুদ্ধ করার জন্য। এবার কি করব আমরা? রঘুদা, আমার মনে হয় ওই ঘনা ইংরেজদের সাথে হাত মিলিয়ে আমাদের গোপন ঠিকানা ফাঁস করে দিয়েছে। ওরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়েই এসেছে। এখন আমরা ওদের সাথে যুদ্ধ করে পারবো না। চলো এখন আমরা এখান থেকে পালিয়ে যাই। না, এই মাতৃভূমি আমাদের। আমরা আর এক চুলো জায়গা ছেড়ে দেব না। আজকের মৃত্যু আসুক কিংবা প্রলয়, এই যুদ্ধে আমরা কিছুতেই পিছু হটব না। এসো বন্ধুরা, আজ আমরা সবাই মিলে এক বীরের গল্প লিখে যাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। জয় মা কালী। জয় জয় কালী। এরপর শুরু হয় ইংরেজদের সাথে তাদের এক পরাজয়ের যুদ্ধ। দেশ মাতার প্রতি প্রাণপণ ভালোবাসা থাকা সত্ত্বেও রঘুর বাহিনী ইংরেজদের এই বিশাল সেনাবাহিনীর কাছে শেষ পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হয়। তুই কি ভেবেছিলিস রঘু? তুই আমার ছেলেকে মেরে ফারার হয়ে যাবি আর আমি বসে বসে আঙুল চুষবো? হ্যাঁ, আমরা তোদের জায়গায় গিয়ে তোরই ছেলেকে মেরে এলাম, আর তোরা কিছুই করতে পারলি না। ইউ ব্লাডি ইন্ডিয়ান! তোদের মতন সবকটা বিপ্লবীদের মেরে আমরা তোদেরই মাতৃভূমিকে জ্বালিয়ে রেখে দেব, আর তোরা শুধু এই ধ্বংসলীলা দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। তোরা কিচ্ছু করতে পারবি না। আজ এই একটা রঘু মরে গেলে এই বাংলার মাটিতে জন্ম নেবে রক্তবীজের মতন আরো 1000টা রঘু।
তারা তারা তোদের এই দেশ থেকে তাড়িয়ে আমাদের সকল ভারতবাসীকে একদিন স্বাধীন ভারতের আলো দেখাবে। দেখে নিস তোরা। সিলি রঘু, তুই অনেক কথা বলে নিয়েছিস, এবার তোর শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় এসে গেছে। গুড বাই মাই ফ্রেন্ড। জয় মা কালী। এইভাবেই সেদিন এক বীর মাতার সন্তান শহীদ হয়ে গেছিল ইংরেজদের কাছে। বুঝলি মা, আমাদের ওই শয়তান জমিদারের হাত থেকে বাঁচানোর জন্য রঘু ডাকাতের মতনই এক মাসিহার প্রয়োজন। তাই কালী মার কাছে প্রার্থনা করিস, তিনি যেন আমাদের বাঁচানোর জন্য এরকমই এক মাসিহাকে পাঠায়। তুমি তুমি কি রঘু ডাকাত? তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? আর কি করেই বা চিনলে তুমি আমাকে? হ্যাঁ, আমি তো একটু আগেই ঠাকুর দাদুর কাছে তোমারই গল্প শুনছিলাম। আচ্ছা ডাকাত কাকু, তুমি কি তাহলে আমাদেরকে বাঁচাতে এসেছো? কিন্তু আমি তো ডাকাত, আমি কেন তোমাদের বাঁচাবো? আমাকে তো ঠাকুর দাদু বললো তুমি অসহায় মানুষদের সব সময় সাহায্য করো আর বদমাশ মানুষদেরকে ধরে শাস্তি দাও। তুমি আমাদের সাহায্য করবে তো? নিশ্চয়ই করব বাবু, কিন্তু তার আগে তোমাকেও তো আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো না আমাকে। তোমাকে এখন গিয়ে সব গ্রামবাসীকে ডেকে আনতে হবে আমার কাছে, কারণ এই লড়াইটা আমার নয়, এই লড়াইটা সমস্ত চাষিদের, যারা নিজেদের সবকিছু হারিয়ে ফেলেছে ওই শয়তান জমিদারের কাছে। ঠিক আছে ডাকাত কাকু, আমি এক্ষুনি গিয়ে সকল গ্রামবাসীকে ডেকে নিয়ে আসছি। এখানে উপস্থিত সকল ভাই বোনেরা, তোমাদের কাছে ওই জমিগুলো শুধু দুমুঠো মাটি ছিল না, ওটা ছিল তোমাদের কাছে অন্ন। এক সময় তোমাদেরই বাপ দাদারা ওই জমিগুলো নিজেদের রক্ত বইয়ে ইংরেজদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, কিন্তু আজ আবারও সেই জমি ওই শয়তান জমিদার অসৎ পথে তোমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। এর মানে ও শুধু তোমাদের থেকে সেই জমি নেয়নি, তোমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মুখ থেকে ভাতটাও কেড়ে নিয়েছে। তাহলে এবার তোমাদের কি করা উচিত? ওই শয়তান জমিদারকে মেরে আমাদের ওই জমি ছিনিয়ে নেওয়া উচিত। ছিনিয়ে নেওয়া, এই শব্দটার মধ্যে আছে একটা জেদ, একটা সাহস, একটা লড়াই। এই লড়াই তোমাদের, তাই এই লড়াইটা তোমাদেরই লড়তে হবে। তোমরা প্রস্তুত তো এই লড়াইয়ের জন্য? আমরা প্রস্তুত। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। জয় মা কালী। এই বলে সমস্ত চাষিরা জমিদারের বাড়িতে আক্রমণ করে দেয়। বল কোথায় তোদের জমিদার মশাই, বল, না হলে সব কটাকে এখানেই পুড়িয়ে রেখে দেবো। আমাকে ছেড়ে দেন বাবু, জমিদার মশাই ছাদে মনির বাবুর সাথে মদ্যপান করতেছে, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দেন আপনি। কি মনির, কেমন বুদ্ধিটা খাটিয়ে সব জমিগুলোকে হাতিয়ে নিলাম বলো? হ্যাঁ জমিদার মশাই, আপনার বুদ্ধির তো কোনো তুলনাই হয় না। কে রে তুই? তোর সাহস কি করে হয় দরজা ভেঙে আমার বাড়ি ঢোকার? আমি মাথার ওপরে থাকলে সবকিছু আলো করে দিই, আর কাছে এলে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। নাম রঘু ডাকাত। ডাকাত? আমার সব লাঠিয়ালরা কই গেল? ওই ডাকাতকে মেরে এক্ষুনি পুঁতে দাও সবাই মিলে। তোর সব লাঠিয়ালদের গ্রামবাসীরা আগেই নিচে শুইয়ে দিয়েছে, এবার তোর পালা। তোকে মারার জন্য তো আমি একাই কাফিরে ডাকাত, লাঠিয়ালদের আর লাগবে না। এ ডাকাত বাবু, আমাকে ছেড়ে দাও বাবু, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বলো তোমার কি চাই? আমি তোমাকে সোনা দানা সব দিয়ে দেব, আমাকে ছেড়ে দাও। রঘু ডাকাত টাকার জন্য মানুষ মারে না, রঘু ডাকাত মানুষ মারে
স্বাধীনতার জন্য। ডাকাত কাকু, তুমি আমাদের ছেড়ে যেও না। দেখো, আমার বাবাও আমাদের ছেড়ে চলে গেছে। এখন যদি তুমিও আমাদের ছেড়ে চলে যাও, আমাদের কে রক্ষা করবে বলো? মানুষ মারা যায় কখন জানো? যখন এই পৃথিবীর কাছে তার প্রয়োজন ফুরিয়ে যায়, অথবা তার কাছে পৃথিবীর। এর পরের লড়াইটা তোমাদের, তাই সেটা তোমাদেরই লড়তে হবে। এই পৃথিবীতে আমার আর কোনো প্রয়োজন নেই বাবু। এবার আমাকে বিলীন হয়ে যেতে হবে সেই অচিন অতল সমুদ্রের মাঝে, যেখান থেকে আর কেউ কখনো ফিরে আসতে পারে না। ডাকাত কাকু, তুমি আমাদের ছেড়ে যেও না।